দশম শ্রেণীর জীববিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লুকসানা আক্তার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল, মৌলভীবাজার। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ক্লাসে চতুর্দশ অধ্যায়ের জীব প্রযুক্তি বিষয়বস্তু থেকে আমি ক্লাস নেব। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি জীববিজ্ঞানের একটি ফলিত শাখা। তোমাদের মনে আছে নিশ্চয়ই, অধ্যায় একে তোমরা ফলিত জীববিজ্ঞানের বিভিন্ন শাখা পড়েছিলে। এইসব শাখার মধ্যে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি অন্যতম। বর্তমান বিশ্বে খুবই জনপ্রিয় একটি শাখা ফলিত জীববিজ্ঞানের জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। জীব প্রযুক্তি অন্যান্য সকল শাখার বাস্তব সমস্যা সমাধানে এবং স্বাস্থ্য উন্নয়ন, উন্নততর ফসল সৃষ্টি, ফসলের মান উন্নয়ন ও পরিমাণ বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে সম্ভাবনা দ্বার খুলে দিয়েছে। আজকের পাঠে আমরা এই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। আজকের ক্লাস শেষে তোমরা জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি সম্পর্কে ধারণা পাবে, টিস্যু কালচার সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এবং শস্য উৎপাদনে টিস্যু কালচারের ব্যবহার সম্পর্কে জানতে পারবে। ওই খাতা নিয়ে মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবে। তাহলে আসো আমরা আমাদের ক্লাসটা দেখি। দশম শ্রেণীর জীববিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে চতুর্দশ অধ্যায়ে জীব প্রযুক্তি বিষয়বস্তু থেকে আমি ক্লাস করাবো। প্রথমেই আসো জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি কি। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি জীববিজ্ঞানের একটি ফলিত শাখা। এখানে যে চিত্রটা দেখছো, এই চিত্রতে দেখো এখানে আছে লেখা জীব প্রযুক্তি, বায়োলজি এবং টেকনোলজি। বায়োলজি এবং টেকনোলজি শব্দ দুটি বায়োলজি এবং টেকনোলজির সমন্বয়ে গঠিত বায়োটেকনোলজি। তোমরা তো জানো বায়োলজি মানে হলো জীব সম্পর্কিত বিজ্ঞান আর টেকনোলজি হলো প্রযুক্তি। জীব সম্পর্কিত জ্ঞান এবং প্রযুক্তি এর আন্তঃসম্পর্কিত বিষয় হলো জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। এখানে জীবকোষ, অণুজীব বা তার অংশবিশেষ থেকে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন জীব উদ্ভাবন বা সেই জীব থেকে প্রক্রিয়াজাত বা উপজাত দ্রব্য প্রস্তুত করা হয়। এই প্রযুক্তি প্রয়োগ করে কোনো জীবকোষ, অণুজীব বা তার অংশবিশেষ ব্যবহার করে নতুন কোনো বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন জীব কি করা হয়? উদ্ভাবন করা হয়। বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন 1919 সালে প্রকৌশলী কার্ল এরেকি। হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরেকি প্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন। গাজন এবং চেলাইকরণ, এখানে লেখা দেখা আছে গাজন ও চেলাইকরণ। গাজন এবং চেলাইকরণের মতো প্রযুক্তি জ্ঞান মানুষ প্রায় 4000 বছর আগেই রপ্ত করেছে। 1863 সালে গ্রেগর জোহান মেন্ডেল কৌলিতত্ত্ব বা জেনেটিক্সের সূত্রগুলো আবিষ্কারের পর থেকে জীব প্রযুক্তি নতুন রূপে অগ্রযাত্রা শুরু করে। ওয়াটসন ও ক্রিক 1953 সালে ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কারের ধারাবাহিকতায় আজকের আধুনিক জীব প্রযুক্তির শুরু। জীব প্রযুক্তির অনেক পদ্ধতির মধ্যে বর্তমানে টিস্যু কালচার এবং জিন প্রকৌশল, এখানে লেখা আছে দেখো টিস্যু কালচার এবং জিন প্রকৌশল, এই দুটি পদ্ধতি কৃষি উন্নয়ন ও অন্যান্য ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
প্রথমেই আসো আমরা টিস্যু কালচার কী জেনে নেব। পুষ্টিবর্ধক মিডিয়ামে জীবাণু মুক্ত উপায়ে টিস্যুকে বর্ধন করা। পুষ্টিবর্ধক মিডিয়ামে জীবাণুমুক্ত থাকতে হবে। আর টিস্যু তো চিনো, মনে আছে তোমাদের, টিস্যু হলো একগুচ্ছ কোষ। একগুচ্ছ কোষ একই জায়গা থেকে উৎপন্ন হয়, একই জায়গায় অবস্থান করে, একই ধরনের কাজ করলে তাদের বলা হয় টিস্যু। এই টিস্যুর বর্ধনই হলো টিস্যু কালচার। এই টিস্যু কালচারের সাথে এক্সপ্লান্ট শব্দটা জড়িত। এক্সপ্লান্ট কি? এক্সপ্লান্ট হলো টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে এক্সপ্লান্ট। পরাগরেণু, শীর্ষ বা পার্শ্বমুকুল, পর্ব এবং মূলাংশ এক্সপ্লান্ট হিসাবে ব্যবহার করা হয়। এবার আসো জিন প্রকৌশল। নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টির উদ্দেশ্যে জীবের ডিএনএ পরিবর্তন করা হয়। আমরা উপরে আগে বলছিলাম যে জীব প্রযুক্তির অনেক পদ্ধতির মধ্যে বর্তমানে সবচেয়ে ব্যবহৃত হচ্ছে যে দুটি পদ্ধতি, তার মধ্যে একটা হলো জিন প্রকৌশল আর একটা হলো টিস্যু কালচার। তো জিন প্রকৌশল হলো নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব প্রযুক্তির উদ্দেশ্যে জীবের ডিএনএ পরিবর্তন, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলে। আমরা এখানে বাঁশের টিস্যু কালচার দেখছি। এটা হলো টিস্যু কালচারের একটা চিত্র। এবার আমরা তোমার সংজ্ঞা কীভাবে লিখতে হবে দেখো। টিস্যু কালচার হলো উদ্ভিদের কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে কোনো টিস্যু জীবাণুমুক্ত অবস্থায় পুষ্টি মাধ্যমে বৃদ্ধি করা। জীব প্রযুক্তি দুটি শব্দ বায়োলজি এবং টেকনোলজি নিয়ে গঠিত। বায়োলজি শব্দের অর্থ জীব সম্পর্কে বিশেষ জ্ঞান এবং টেকনোলজি শব্দের অর্থ প্রযুক্তি। অর্থাৎ বায়োলজি এবং টেকনোলজি এর আন্তঃসম্পর্কিত বিষয় হলো জীব প্রযুক্তি। 1953 সালে ওয়াটসন এবং ক্রিক কর্তৃক ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কারের ধারাবাহিকতায় আজকের আধুনিক জীব প্রযুক্তির শুরু। জীব প্রযুক্তির অনেক পদ্ধতির মধ্যে বর্তমানে টিস্যু কালচার এবং জিন প্রকৌশল পদ্ধতি কৃষি উন্নয়ন অন্যান্য ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এখানে একটি চিত্র দেখো। এখানে দেখো আমরা এখন টিস্যু কালচার পদ্ধতি কিভাবে করা হয় এই প্রযুক্তির ধাপসমূহ দেখব। প্রথমে দেখো এখানে একটি গাছ আছে, প্লান্ট গাছ আছে। এই গাছ থেকে একটা পাতা আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে গাছটা, এটাকে বলা হচ্ছে মাতৃ উদ্ভিদ। মাতৃ উদ্ভিদ হতে হবে উন্নত গুণসম্পন্ন, স্বাস্থ্যবান এবং রোগমুক্ত। তাকে অবশ্যই রোগমুক্ত হতে হবে। এই মাতৃ উদ্ভিদ থেকে একটা পাতা আমরা দেখছি এখানে। পাতা থেকে একটা অংশ নেওয়া হয়েছে। এই অংশটাকে একটা আবাদ মাধ্যমে রাখা হয়েছে। এখন এই আবাদ মাধ্যমটা, এটা একটা পেট্রি ডিশও হতে পারে, আবার আবাদ মাধ্যমটা আরো বিভিন্ন রকম হতে পারে। যেমন আমরা আরো কিছু আবাদ মাধ্যম দেখাই তোমাদের এখানে। এখানে দেখো অনেক ধরনের আবাদ মাধ্যম আছে। এরকম একটা আবাদ মাধ্যম নিতে হবে। এই আবাদ মাধ্যমে কি করতে হবে, এই যে আবাদ মাধ্যম আমরা দেখছি, এই আবাদ মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় সবকিছু থাকবে। খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ এবং প্রায় কঠিন মাধ্যম তৈরির জন্য সুক্রোজ। তাহলে প্রশ্ন হতে পারে, এগুলো কি আমরা তরলই দিব? না, এদেরকে জমাট বাঁধার জন্য এগার সঠিক মাত্রায় মিশিয়ে কঠিন মাধ্যম তৈরি করতে হবে। আমি আবার বলছি,
এই যে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান আমরা এখানে সরবরাহ করব, এই পুষ্টি উপাদানের সাথে এগার মিশিয়ে সঠিক মাত্রায় এগার মিশিয়ে জমাট ভাত দিয়ে কঠিন মাধ্যম তৈরি করতে হবে। এগার দিলেই এই সবগুলো উপাদান জমাট বেঁধে যাবে এবং একটি কঠিন মাধ্যম তৈরি হবে। এই কঠিন মাধ্যমেই এই পাতা থেকে নেয়া বা অন্য অংশ থেকে নেয়া, আমরা এখানে তো পাতা দেখছি, এই পাতা থেকে নেওয়া যে অংশটা সেটা এখানে স্থাপন করতে হবে বা প্রতিষ্ঠা করতে হবে, সেটা এখানে রাখতে হবে। এরপর আমরা কি করব? এরপর এখান থেকে এটার জন্য আমরা আরেকটা চিত্রে যাই। জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা। আবাদ মাধ্যমকে কাছের পাত্রে নিয়ে তুলা বা প্লাস্টিকের ঢাকনা দিয়ে মুখ বন্ধ করতে হবে। পরবর্তীতে অটোক্লেভ যন্ত্রে, আমরা আরেকটা চিত্র দেখাই এখানে। আবাদ মাধ্যমকে কাছের পাত্রে নিয়ে তুলা বা প্লাস্টিকের ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে। অটোক্লেভ যন্ত্রে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 15 LV/ইঞ্চ চাপে 20 মিনিট রেখে জীবাণুমুক্ত করতে হবে। তারপর কাছের পাত্রের মুখ পুনরায় বন্ধ করে নির্দিষ্ট আলো এবং তাপমাত্রা সম্পন্ন নিয়ন্ত্রিত কক্ষে বর্ধনের জন্য রেখে দিতে হবে। এখানে আমরা যে চিত্রটা দেখছি, এখানে নমুনাটা আবাদে স্থাপন করা হলো। এই চিত্রে দেখো কিছু আবাদ মাধ্যম আমরা দেখছি। এখানে এদেরকে কি করা হয়েছে, কাছের পাত্রে নিয়ে তুলা বা প্লাস্টিক দিয়ে ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে বন্ধ করে দেওয়া হয়েছে, এর ভিতরেই কিন্তু এই আবাদের মাধ্যমটা, আমরা এর আগে যেটা বলেছিলাম যে কঠিন মাধ্যম তৈরি করেছিলাম আমরা এগার দিয়ে, সেটাকে এই জায়গাগুলোতে এরকম কাচের পাত্রে নিয়ে মুখ বন্ধ করে রেখে দিতে হবে। এরপর এখান থেকে তৈরি হবে এরকম কেলাস। আবার বলছি, এই আবাদ মাধ্যমকে কাছের পাত্রে প্লাস্টিকের ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে। এরপর কি অটোক্লেভ যন্ত্রে নিয়ে পুরো জীবাণুমুক্ত করতে হবে, যাতে কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস না থাকে, টোটালি জীবাণুমুক্ত। তারপর কাছের পাত্রের মুখ পুনরায় বন্ধ করে নির্দিষ্ট আলো এবং তাপমাত্রা সম্পন্ন নিয়ন্ত্রিত কক্ষে বর্ধনের জন্য রেখে দিতে হবে। এই পর্যায়ে আবাদে স্থাপিত চিত্রে দেখো, এখানে এই যে আবাদে স্থাপন হলো, আবাদে স্থাপনের পরে এখানে যে কি তৈরি হয়েছে আমরা দেখছি এখানে কেলাস। এই কেলাস এই পর্যায়ে আবাদে স্থাপিত টিস্যু বারবার বিভাজনের মাধ্যমে সরাসরি অণুচারা তৈরি হয় বা কেলাস বা অবয়বহীন টিস্যু মণ্ডে পরিণত হয়। আমরা এখানে যে কেলাস দেখছি, এই কেলাস হলো অবয়বহীন টিস্যু মণ্ড। এই অবয়বহীন টিস্যু মণ্ড বা সরাসরি অণুচারাও হতে পারে। আমরা এখানে একটি অণুচারা দেখছি, সরাসরি অনেক সময় অণুচারাও হয়। এই টিস্যু মণ্ড থেকে যখন যদি কেলাস হয়, তাহলে এই কেলাস থেকে আলাদা আলাদা করে কোষগুলোকে আলাদা করে দেওয়া হয়। এই চিত্রে দেখো, কেলাস থেকে কোষগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে। আলাদা করে এই কোষগুলো থেকে কি তৈরি হবে? অণুচারা তৈরি হবে। অণুচারা তৈরি হওয়ার পরে একে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করা হয়। এর মধ্যে যদি মূল না থাকে, তাহলে একে মূল উৎপাদন
উৎপাদক মাধ্যমে স্থানান্তর করতে হবে এবং সেই মূল উৎপাদন হওয়ার পরে পুনরায় আরেকটা আবাদ মাধ্যমে রাখতে হবে। তাহলে তার এই যে পাতা শাখাগুলো বড় হবে, পাতাগুলো বড় হবে। হওয়ার পর একে চারাগুলোকে পানিতে মূলযুক্ত চারাগুলোকে পানিতে ধুয়ে এগারমুক্ত অবস্থায় ল্যাবরেটরিতে মাটি ভরা ছোট ছোট পাত্রে স্থানান্তর করা হয়। পাত্রে লাগানো চারাগুলো কক্ষের বাইরে রেখে মাঝে মাঝে বাইরের প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয়। পূর্ণাঙ্গ চারাগুলো সজীব এবং সবল হয়ে উঠলে সেগুলোকে এক পর্যায়ে প্রাকৃতিক পরিবেশে মাটিতে লাগানো হয়। আমরা আগের যে চিত্রটা দেখছিলাম সেখানে দেখো, এই যে আমরা এখানে দেখছি একটা অনুচারা। এই অনুচারাটা কি হচ্ছে, বড় হয়েছে। প্লান্ট থেকে, একটা গাছ থেকে কিন্তু আমরা এখানে আরেকটা গাছ পেয়ে গেলাম। একটা গাছের একটা অংশ থেকে, খেয়াল করো, একটা গাছের একটা অংশ, শুধুমাত্র একটা অংশ থেকে আমরা কিন্তু এরকম হুবহু এরকম আরেকটা গাছ পেয়ে গেছি। এই অনুচারাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই অনুচারাকে আমরা এরপরে দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক পরিবেশে খাপ খাওয়ানোর জন্য তাকে এভাবে বাইরের পরিবেশের সাথে মাঝে মাঝে বাইরের পরিবেশে রেখে এদেরকে খাপ খাইয়ে নেওয়া হয়। এখন যখন পূর্ণাঙ্গ চারা হবে তখন সেগুলোকে মাটিতে লাগানো হবে। এই চিত্র থেকে দেখো, আমরা একটা গাছ থেকে সম্পূর্ণ তারই গুণসম্পন্ন, তারই মতো আরেকটা সেম একই গুণসম্পন্ন একটা গাছ পাচ্ছে। আমরা এখানে আবাদ মাধ্যম দেখলাম। আবাদ মাধ্যম এই চিত্রের মধ্যে আমি আরেকবার বলি, এখানে দেখো নমুনা টিস্যু, একটা পাতা। এই পাতাকে নমুনা টিস্যু আবাদে স্থাপন করা হয়েছে। আমরা এর আগে আবাদ মাধ্যম কীভাবে তৈরি করতে হয় তা জেনেছি। এখান থেকে সব কিছু আমরা পরিমাণ মতো দেওয়ার পরে সেটা এই অংশটা একটা অনুচারাও হতে পারে অথবা অবয়বহীন টিস্যুমণ্ড বা কেলাসে পরিণত হতে পারে। এই কেলাসগুলো থেকে যাতে অনুচারা তৈরি হয় সেজন্য এদেরকে আলাদা আলাদা কোষ করে আলাদা আলাদা রাখা হয় এবং সেই আলাদা রাখা প্রত্যেক কোষ থেকে কিন্তু এক একটা অনুচারা তৈরি হচ্ছে। দেখো এখানে সবাই এরর দিকে তাকাও, এখানে অনুচারা তৈরি হচ্ছে। এই অনুচারাগুলোকে মূল উৎপন্নকারী, মূল উৎপন্ন যদি না হয় তাহলে মূল উৎপন্নকারী আবাদ মাধ্যম আরেকটা আবাদ মাধ্যমে স্থাপন করতে হবে। এখানে মূল উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদান দেওয়া হবে। সেখান থেকে সেটি সরাসরি এভাবে বড় হয়ে যেতে পারে, অথবা যদি বড় না হয় তাহলে আরেকটা মাধ্যমে, আবাদ মাধ্যমে তাকে স্থাপন করতে হবে যাতে তার পাতা শাখাগুলো বড় হয়। এরপর তাকে মাটিতে স্থানান্তর করতে হবে। মাটিতে এই মূল এবং পাতা সহ এই উদ্ভিদটাকে মাটিতে নিয়ে মাটি ভরা পাত্রে রেখে মাঝে মাঝে বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়ানো হয়। তাহলে নিশ্চয়ই টিস্যু কালচারটা তোমরা বুঝে গেছো। আমরা টিস্যুকে কালচার বলছি, এখানে টিস্যুকে চাষ করা হচ্ছে। একটা নমুনা টিস্যু নিয়ে এখান থেকে অনেকগুলো টিস্যু, সেখান থেকে আলাদা করা কোষ, সেই কোষ থেকে অনুচারা, অনুচারা থেকে আবার নতুন করে সম্পূর্ণ যে উদ্ভিদটা নিয়েছো সেই একই রকমের আরেকটি উদ্ভিদের জন্ম হচ্ছে। আশা করি তোমরা এই বিষয়টা, টিস্যু কালচারটা বুঝতে পেরেছো। এখানে যে ধাপগুলো আমরা পেলাম সেই ধাপগুলো বলো তো কী কী ধাপ বলেছি আমরা? প্রথমেই হলো মাতৃ উদ্ভিদ নির্বাচন। মাতৃ উদ্ভিদ আমরা বলছি যে অবশ্যই সেটা বেছে নিতে হবে, গুণসম্পন্ন, উন্নত গুণসম্পন্ন একটি মাতৃ উদ্ভিদ হতে হবে। এখানে আমরা মাতৃ উদ্ভিদ দেখলাম, মাতৃ উদ্ভিদটা নেওয়া হলো, সেখান থেকে
পরের যেটা আছে আবাদ মাধ্যম তৈরি। এখানে আমরা নমুনা টিস্যুকে আবাদে স্থাপন করা দেখছি, কিন্তু এখানে এটা একটা পেটের ডিশও হতে পারে। যদি হয় সেটাকে প্রয়োজনীয় সকল উপাদান দিতে হবে। একটি টিস্যু বর্ধনের জন্য যা যা লাগে সেগুলো মনে আছে তো? কি বলছি? খনিজ পুষ্টি লাগবে, ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ, এবং এই সবগুলো যাতে কঠিন মাধ্যম তৈরি করতে পারে সেজন্য এগার দিতে হবে। এখান থেকে হলো ক্যালাস। ক্যালাসগুলো থেকে আলাদা আলাদা কোষ নিয়ে এই আলাদা আলাদা প্রত্যেকটি কোষ থেকে অনুচারা তৈরি হবে। অনুচারা আমরা এখানে দেখছি আরেকটা আবাদ মাধ্যমে। এই অনুচারা থেকে মূল গজানোর জন্য আরেকটা মাধ্যম, মূল গজানো থেকে সেটা আরেকটা মাধ্যমে নিতে হবে। যদি সেখানে যথেষ্ট বড় না হয় তাহলে পাতা এবং কাণ্ড হওয়ার জন্য আরেকটা মাধ্যম। এরপর খেয়ে মাটিভর্তি পাত্রে নিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া হবে। যখন সেটি সজীব এবং সবল হয়ে উঠলে এই উদ্ভিদটাকে, এই চারাগুলোকে প্রাকৃতিক পরিবেশে মাটিতে লাগানো হয়। আশা করি ধাপগুলো তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার পরের চিত্রে যাব। এখানে এই যে টিস্যু কালচার, এই টিস্যু কালচারের মাধ্যমে এর ব্যবহারটা আমরা এবার পড়ব। টিস্যু কালচারের ব্যবহার। টিস্যু কালচার প্রযুক্তির কৌশলকে কাজে লাগিয়ে উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে এবং উন্নত জাত উদ্ভাবনে ব্যাপক সাফল্য এসে গেছে এবং অপার সম্ভাবনা দেখা দিয়েছে। এর মাধ্যমে উদ্ভিদাংশ থেকে কম সময়ের মধ্যে একই বৈশিষ্ট্য সম্পন্ন অসংখ্য চারা তৈরি হচ্ছে। এখানে তুমি দেখো একটা কোষ থেকে একটা, তার মানে এখানে যে যত সংখ্যক কোষ থাকবে প্রত্যেকটা থেকে এক একটা চারা উৎপন্ন হচ্ছে। আরেকটা বিষয় হলো যে এই সহজেই রোগমুক্ত, বিশেষ করে ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা যায়। কারণ হলো জীবাণুমুক্ত আবাদ মাধ্যম ব্যবহার করা হয়। জীবাণুমুক্ত আবাদ মাধ্যম ব্যবহার করার ফলে এখানে কোনো ভাইরাস যুক্ত হতে পারে না, অর্থাৎ ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা যায়। ঋতুভিত্তিক চারা উৎপাদনের সীমাবদ্ধতা থেকে মুক্ত হওয়া যায়। কারণ এখানে যেমন আমরা জানি যে কোনো একটা নির্দিষ্ট মৌসুম ছাড়া অনেক ফসল আছে যেগুলো নির্দিষ্ট মৌসুম ছাড়া হয় না, কিন্তু টিস্যু কালচারের মাধ্যমে তুমি এই ঋতুর কথা চিন্তাই করতে হচ্ছে না। কারণ যে কোনো সময় এই চারা টিস্যু কালচারের মাধ্যমে যে কোনো ফসলের চারা উৎপাদন সম্ভব হচ্ছে। স্বল্প সময়ে কম জায়গার মধ্যে যথেষ্ট সংখ্যক চারা উৎপাদনের সুবিধা থাকায় চারা মজুদের সমস্যা এড়ানো যায়। যেসব উদ্ভিদ বীজের মাধ্যমে বংশবিস্তার করে না সেগুলো চারা প্রাপ্তি এবং স্বল্প ব্যয়ে দ্রুত সতেজ অবস্থায় স্থানান্তর করা যায়। আর কিছু বিলুপ্তপ্রায় উদ্ভিদ আছে, এই সকল উদ্ভিদ উৎপাদন এবং সংরক্ষণ করতে টিস্যু কালচার নির্ভরযোগ্য প্রযুক্তি হিসেবে স্বীকৃত। এদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে এই টিস্যু কালচার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেসব ভ্রূণে শস্যকলা থাকে না সেসব ভ্রূণ কালচার করে সরাসরি উদ্ভিদ সৃষ্টি করে যায়। যেসব উদ্ভিদে প্রাকৃতিকভাবে জননের হার কম তাদের দ্রুত সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা করা যায়। নতুন প্রকৃতির উদ্ভিদ উদ্ভাবনে টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করা হয়। ফরাসি বিজ্ঞানী গ্রেগর মরেল প্রমাণ করে দেখান যে সিমভিডিয়া নামক অর্কিড প্রজাতির একটি মেরিস্টেম থেকে এক বছরে প্রায় 40,000 চারা পাওয়া সম্ভব। আমরা এই চিত্রে একটি এইরকম সিমভিডিয়াম অর্কিড দেখছি। এই অর্কিডের যে কোনো একটি মেরিস্টেম থেকে, এই চিত্রে দেখো এখানে একটা সিমভিডিয়াম অর্কিড দেখছি আমরা। এই অর্কিডের একটি মেরিস্টেম থেকে এক বছরে 40,000 চারা পাওয়া সম্ভব। উল্লেখ্য যে সাধারণ নিয়মে কিন্তু এই সিমভিডিয়াম উদ্ভিদ থেকে বছরে মাত্র অল্প কয়েকটি চারা উৎপন্ন হয়। থাইল্যান্ড টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে এক বছরে 50 মিলিয়ন অনুচারা উৎপন্ন করে, যার অধিকাংশই হচ্ছে অর্কিড। এই ফুল রপ্তানি করে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া প্রভৃতি দেশ প্রতি বছর কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করে। 1952 সালে মার্টিন নামক বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া ও আলু গাছ উদ্ভাবন করেন।
বর্তমানে মেরিস্টেম কালচারের মাধ্যমে কোন কোন ভাইরাস রোগাক্রান্ত ফুল ও ফল গাছকে, যেমন আলুর টিউবার, রোগমুক্ত করা টিস্যু কালচারের একটি নিয়মিত কর্মসূচি। আমরা এখানে অ্যালোভেরা দেখতে পাচ্ছি, এখানে আলুর টিস্যু কালচার দেখছি আমরা। এই আলুর টিস্যু কালচার রোগমুক্ত করা একটা নিয়মিত আলুর টিস্যু কালচারের মাধ্যমে রোগমুক্ত করা একটি নিয়মিত কর্মসূচিতে পরিণত হয়েছে। মালয়েশিয়ায় অয়েল পামের বংশবৃদ্ধি টিস্যু কালচার পদ্ধতিতে হয়। টিস্যু কালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার একটি অঙ্গজ টুকরা থেকে বছরে 44 কোটি চারা উৎপাদন করা সম্ভব হয়। এই চিত্রটা দেখো, এটা হলো, চিনো এই ফল? হয়তো অনেকে চিনো, জুজুবা। এই জুজুবা নামক গাছ থেকে নিষ্কাশিত তেল তিমি মাছের তেলের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। আর তোমরা কি জানো তিমি মাছের তেলের প্রয়োজন হয় কোথায়? উড়োজাহাজ, রকেট প্রভৃতি ভারী ইঞ্জিন চালানোর জন্য একরকমের তিমি মাছের তেলের প্রয়োজন হয়। কিন্তু আমরা তো জানি তিমি মাছ ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, তাই এই জুজুবা নামক এই যে গাছ আছে, এই জুজুবা গাছ থেকে নিষ্কাশিত তেল বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু এই গাছ বিশেষ মরুভূমির পরিবেশ, অ্যারিজোনা এবং ক্যালিফোর্নিয়া পরিবেশ ছাড়া কিন্তু তারা জন্মায় না। কিন্তু এদের বংশবৃদ্ধি অত্যন্ত সময় সাপেক্ষ। টিস্যু কালচারের মাধ্যমে এই গাছের দ্রুত বংশবৃদ্ধি করাই কেবল সম্ভব হয়নি, একে ভারতবর্ষের জলবায়ু উপযোগী করে তোলা হয়েছে। আশা করি বুঝতে পারছো বিষয়টা, যে এটি ওই বিশেষ মরুভূমির পরিবেশ ছাড়া জন্মাতই না এবং বংশবৃদ্ধি অত্যন্ত সময় সাপেক্ষ ছিল। কিন্তু এদেরকে টিস্যু কালচারের মাধ্যমে ভারতবর্ষের জলবায়ু উপযোগী করে তোলা হয়েছে। তাহলে আমরা কি বললাম? এখানে আমরা জুজুবা দেখাইলাম, এইটা টিস্যু কালচারের মাধ্যমে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে টিস্যু কালচার। এই জুজুবা গাছ উৎপাদনের মাধ্যমে আমরা এখানে অ্যালোভেরা দেখতে পাচ্ছি। এই অ্যালোভেরা টিস্যু কালচারের মাধ্যমে, এখানে দেখো মাটির পাত্রে আমরা দেখতে পাচ্ছি যে টিস্যু কালচারের মাধ্যমে একে প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা চলছে। আরেকটা চিত্র এখানে আমরা দেখলাম অর্কিডের কথা আমরা ইতিমধ্যে বলেছি। এখানে আমরা আলুর টিস্যু কালচার দেখছি। এবার আসো বাংলাদেশি টিস্যু কালচারের সাফল্য। বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে টিস্যু কালচারের মাধ্যমে অনেক সাফল্য অর্জন করেছে। বিভিন্ন প্রকার দেশি এবং বিদেশি অর্কিডের চারা, আমরা এর আগে যে অর্কিড দেখলাম, বিভিন্ন ধরনের অর্কিডের চারা উৎপাদন করা সম্ভব হয়েছে। রোগ প্রতিরোধী, অধিক উৎপাদনশীল কলার চারা, বেলের চারা এবং কাঁঠালের চারা উৎপাদন করা হয়েছে। চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাস, লিলি, কার্নেশন প্রভৃতি ফুল উৎপাদনকারী বৃক্ষের চারা উৎপাদন করা হয়েছে। বিভিন্ন ডাল জাতীয় শস্য, বাদাম এবং পাটের চারার উৎপাদন করা সম্ভব হয়েছে। টিস্যু কালচার প্রয়োগ করে আলুর রোগমুক্ত চারা এবং বীজ, মাইক্রোটিউবার উৎপাদন করা সম্ভব হয়েছে। আমরা এখানে আলুর টিস্যু কালচার দেখলাম। এই আলুর টিস্যু কালচারের মাধ্যমে রোগমুক্ত চারা এবং বীজ, মাইক্রোটিউবার উৎপাদন করা সম্ভব হয়েছে। তাহলে বাংলাদেশের জন্য টিস্যু কালচার অনেক সাফল্য অর্জন করেছে, আমরা জানলাম। এখানে আমরা বাঁশের টিস্যু কালচার দেখছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা পাঠটা বুঝতে পেরেছো। আমি আবার আগের জায়গায় ফিরে যাই। আমরা এখানে বলছিলাম যে টিস্যু কালচারের ধাপসমূহ আমরা এখানে প্রথমে পড়েছিলাম। টিস্যু কালচারের ধাপসমূহ পড়লাম। ধাপসমূহ আশা করছি তোমরা বুঝতে পেরেছো।
বইটা বের করে তোমাদের পাঠ্য বইয়ের চিত্র, এই চিত্রটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের 305-এর। এখানে আমরা তোমাদের পাঠ্য বইয়ের এই চিত্রটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের 305 নাম্বার পৃষ্ঠার বের করে তোমরা টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ ভালো করে পড়ে নিবে। ধাপসমূহ আশা করি বুঝতে পারছো তোমরা। এখানে আমরা চিত্রটা দেখানোর জন্য তোমাদের সিম্বিডিয়াম অর্কিডের চিত্রটা দেখাইলাম। এখানে অ্যালোভেরা, জুজুবা, আলুর টিস্যু কালচার, বাঁশের টিস্যু কালচার। এবার আসো আমি বাড়ির কাজটা দিয়ে দিই তোমাদের। টিস্যু কালচারের ধাপগুলো চিত্র এঁকে বর্ণনা করো। তোমাদের বই আছে 305 নাম্বার পৃষ্ঠায় টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ চিত্র সহ দেওয়া আছে। এটা করে রাখবে, ভালো করে পড়ে রাখবে। আরেকটা আছে দেখো, এইটা নোট করে রেখে দাও। এই যে আমরা আগের যে বর্ণনাটা দিছিলাম, এখানে আমরা পাতা থেকে দেখলাম যে এখানে পেটের ডিশে আবাদ মাধ্যমে এই পাতার একটা অংশ নিয়ে এখানে রেখে দেওয়া হয়েছে। তাহলে এ মানে এখানে আমি বুঝেছি এই আবাদ মাধ্যম। এই আবাদ মাধ্যমে আবাদ মাধ্যম অংশটি কিভাবে তৈরি করা হয়েছে, বাড়ির কাজটা করে রাখবে। আশা করি পাঠটা বুঝতে পেরেছো সবাই। পড়াশোনা করছো তো অবশ্যই বই বের করে বারবার করে এই পাঠটা, যে প্রযুক্তি বা বায়োটেকনোলজি, উপরের ক্লাসে কিন্তু আরও বেশি আছে পড়া। এটা চতুর্দশ অধ্যায় জীব প্রযুক্তি, ভালো করে একটু পড়ে নিবা আর বাড়ির কাজটা করে রাখবে। নিয়মিত পড়াশোনা করবে। আগের হোমওয়ার্কগুলোও কিন্তু স্কুল খুললে বিশেষ শিক্ষককে দেখাবে তোমরা। আশা করছি সবগুলো হোমওয়ার্ক করে রাখছো। আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। বাড়ির কাজ দিয়েছি, বাড়ির কাজটা করে রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।